ভাইয়া আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম ছিল নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নাই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো, ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করবেন, আমি কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ, কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? মেয়েটি বলল, আমি দিশা। আমি বললাম, সরি আমি আপনাকে চিনি না। দিশা বলল, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানসও বটে, প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি বললাম, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে, প্রোফাইল পিকও তো নাই, ফেক আইডি মনে হচ্ছে। দিশা বলল, প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না, আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আমি বললাম, আপনি যে মেয়ে আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। দিশা বলল, ঠিক আছে নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তাই নাম্বার দিলাম। দেখলাম 1 মিনিট পরেই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসে থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হাই হাই, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কিছু মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয় তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটলো মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠলো, কি হলো, কথা বলছেন না কেন, সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? আমি বললাম, জি। দিশা বলল, প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। আমি বললাম, কি সমস্যা বলেন। দিশা বলল, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন ছাই দিল। তারপর আমি বললাম, ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন। দিশা বলল, এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারেই সেন্ড করেন। আমি বললাম, ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পরে দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে। দিশা বলল, থ্যাংক ইউ, আপনার এই ঋণ কখনোই ভুলবো না। আমি বললাম, সমস্যা নেই। দিশা বলল, এখন রাখছি, পরে আমি নক দিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেই দিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলুন পরিচয় হওয়া যাক। আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে, খুব দৃষ্ট প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেক দিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, রাকিব। আমি বললাম, হুম। আম্মু বলল, উঠবি না নাকি ঝাড়ু নিয়ে আসবো? আমি বললাম, আম্মু এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। আম্মু বলল, কলেজে যাবি না? আমি বললাম, যাবো তো, কয়টা বাজে? আম্মু বলল, 8:30। আমি বললাম, কি? আম্মু বলল, জি আমার নবাব পুত্র। আমি বললাম, আগে ডাক দিবা না? আম্মু বলল, আপনি কবে সকালে উঠলেন শুনি? আমি বললাম, ধ্যাত, বলেই ওয়াশরুমে দৌড়ে দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠলো, আম্মু বলল, কিরে নাস্তা করবি না? আমি বললাম, না আম্মু, ক্যান্টিনে করে নিব। বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে তুই কপত কপতি, আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি, চলে আসছিস? আমি বললাম, হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। মেহেদি বলল, সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কি আছে বল। আমি বললাম, তেল দেওয়া বন্ধ কর। রানা বলল, তোরা এগুলো বন্ধ করতো, চল ক্লাসে যাবি না, আজকেই তো শেষ ক্লাস, তারপর ঈদের জন্য কলেজ ছুটি হয়ে যাবে, শেষ ক্লাসটা করে আসি চল। আমি বললাম, আচ্ছা। আর একজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি ও ঋতু হাসতে লাগলো। রানা বলল, এই খবরদার হাসবি না তোরা। আমি বললাম, দোস্ত কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। ঋতু বলল, কি হয়েছে রে মামা, খুলে বলতো। তারপর আমি কালকে রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটাকে তুই সুন্দর ঘটনা বলিস? আমি বললাম, তো কি বলবো? মেহেদি বলল, এগুলো মেয়েদের ধান্দায়, এটা তুই তো পুরোই ফাইসা গেছিস মামা, তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি, এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমি বললাম, আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়।
মেহেদি বলল, তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবে। আমি বললাম, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, এটা দিয়ে ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। আমি বললাম, ও আবার নক দিবে দেখিস। মেহেদি বলল, তুই সেই আশা নিয়েই বসে থাক, এই চল ক্লাসে যাব। বলে সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আশেপাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব, আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে ঈদের ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো ক্লাস 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আমি বললাম, আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনের ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এইসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস। যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি, এত দেরি হলো কেন? আমি বললাম, আজ থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আম্মু বলল, আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, আমি বাইরে থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসে আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন, আজকে সারাদিন অনলাইনে আসেনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? তো এভরিওয়ান, এইসব জানতে নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। ধন্যবাদ।